জানুয়ারি 1 2026 পর থেকে ওই সব দেশের ভিসা রেস্ট্রিকশন চালু হবে। নতুন যারা ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করবে তারা পাওয়ার সম্ভাবনা নাই, স্টুডেন্ট ভিসা আসবে না। আমেরিকার সাথে ইন্টেলিজেন্স যারা শেয়ার করে না, হয়তো একটা দুষ্কৃতিকারী যে খুনের মামলার আসামি আমেরিকায় জানতেছে না, তাদের সাথে তাদের ইনফরমেশন চাইলে তারা দিতে পারতেছে না, এইসব দোষগুলা এইটার মধ্যে পড়ে যাচ্ছে। কোনো দৈব দুর্বিপাকে আপনারা যদি কোনো রেডের মধ্যে পড়ে যান, আমরাও পড়তে পারি, রানা ভাইও পড়তে পারেন। আমরা সাধারণত একটা আইডি ক্যারি করি, এই আইডিতে মধ্যে আমাদের যে পাসপোর্ট কার্ড থাকে, গ্রিন কার্ড থাকে, গ্রিন কার্ড ক্যারি করেন, পাসপোর্ট কার্ড ক্যারি করেন। বাংলাদেশ এমবেসিতেও ট্যুরিস্ট ভিসা পেতে গেলে মাঝে মধ্যে সিস্টেমে আসে না, কারণ দেখা যায় স্লট অ্যাভেলেবল নাই। কারণ যেই পরিমাণে ভিসা আবেদন পড়েছে আপনার বিশ্বকাপের জন্য, মনে হয় সবাই আমেরিকা চলে আসবে, বিশ্বকাপ কিন্তু সবাইকে আমেরিকা নিয়ে আসবেন। বাংলাদেশের নাম এই 39টা রেস্ট্রিক্টেড দেশের মধ্যে নাই। নিতান্ত এটা একটা আমাদের জন্য অবশ্যই একটা সুখবর। ওই 39টি দেশের নিষেধাজ্ঞার তালিকায় যে বাংলাদেশ কেন নেই, কেন বাইরে রইল, বা ভবিষ্যতে এই পরিস্থিতি কি বদলাতে পারে কিনা আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ। প্রথমত হচ্ছে, গত কিছুদিন আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বলল তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কঠোর নীতি সে প্রণয়ন করবে, তখন থেকে মানুষের মধ্যে একটা উদ্বেগ ছিল যে বাংলাদেশের নাম কিনা এখানে চলে আসে। কিন্তু আজকে আমরা জানতে পারলাম গতকালকে যে বাংলাদেশের নাম এই 39টা রেস্ট্রিক্টেড দেশের মধ্যে নাই। নিতান্ত এটা একটা আমাদের জন্য অবশ্যই একটা সুখবর, কারণ এই জিনিসগুলা তাদের প্রতি এফেক্ট হতো ভ্রমণ ভিসা এবং ট্যুরিস্ট ভিসা এবং কর্মের মাধ্যমে বা অন্য যে কোনো ধরনের ভিসার ক্ষেত্রে এফেক্ট হতো এবং হচ্ছে। যেসব দেশ রেস্ট্রিকশনের মধ্যে আছে তাদের ক্ষেত্রে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কিছু কিছু এক্সেপশন থাকবেই, কিন্তু এই ক্ষেত্রে আমরা এখন পর্যন্ত স্বস্তি নিতে পারি যে আমাদের দেশের নামটা এখানে নাই, যথারীতি চলবে। এবং যেই দেশের নামগুলা আছে তাদের মধ্যে যাদের গ্রিন কার্ড অলরেডি পেয়েছে তাদের ভয়ের কোনো কারণ নাই, তারা অলরেডি আগের নিয়মেই চলবে। এবং জানুয়ারি 1 2026 পর থেকে ওই সব দেশের ভিসা রেস্ট্রিকশন চালু হবে। নতুন যারা ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করবে তারা পাওয়ার সম্ভাবনা নাই, স্টুডেন্ট ভিসা আসবে না। এবং কিছু কিছু এক্সামশন থাকতে পারে, এটা কেস বাই কেস ভেরি করবে। তবে এই ক্ষেত্রে বাংলাদেশের নাম নেই, আবারও বলছি আমরা অত্যন্ত সৌভাগ্য যে বাংলাদেশের নাম এখানে আসে নাই, এই ক্ষেত্রে আপনারা স্বস্তিতে থাকতে পারেন। তবে এই ক্ষেত্রে কি কি কারণে এই সব দেশগুলাকে চিহ্নিত করা হচ্ছে জানতে হবে। যেই সব দেশে ডকুমেন্ট অথবা ইনফরমেশন ভেটিং প্রসেস বা স্ক্রিনিং প্রসেসটা খুবই দুর্বল, আপনি চাইলে একটা ডেথ সার্টিফিকেট নিয়ে আসতে পারেন, চাইলে একটা বার্থ সার্টিফিকেট নিয়ে আসতে পারেন, চাইলে একটা ম্যারেজ সার্টিফিকেট নিয়ে আসতে পারেন, কোনো ভেটিং স্ক্রিনিং কিছু হয় না, ওই সব দেশগুলো এটার আওতার মধ্যে পড়ে গেছে। আরও যেগুলো পড়তেছে, যেই সব দেশের সিকিউরিটি কনসার্ন, আমেরিকার সাথে ইন্টেলিজেন্স যারা শেয়ার করে না, হয়তো একটা দুষ্কৃতিকারী যে খুনের মামলার আসামি আমেরিকায় জানতেছে না, তাদের সাথে তাদের ইনফরমেশন চাইলে তারা দিতে পারতেছে না, এইসব দেশগুলা এইটার মধ্যে পড়ে যাচ্ছে। আবার যেই সব দেশের পারিপার্শ্বিক অবস্থা খুবই খারাপ, ভায়োলেন্স বেশি, স্টেবল গভর্নমেন্ট নাই, ওই সব দেশের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আবার যেই সব দেশের লোকগুলা আমেরিকার ভিসা পাওয়ার পরে আমেরিকায় এসে থেকে যায়, ওভারস্টে করে অতিরিক্ত মাত্রায়, ধরেন টুরিস্ট ভিসা, মানে যে কোনো ভিসায় আসলো, যে 100 জনের মধ্যে ধরেন 50 জন দেশে থেকে গেল, ভিসা এক্সপায়ার হওয়ার পরে ওভারস্টে করলো, এই জিনিসগুলো তারা আমলে নিয়ে আসে। দুঃখজনক হলো সত্য, এই ঘটনাগুলো ঘটছে বিদায় 39টা দেশের প্রতি ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা আসছে এবং এটা কার্যকর হচ্ছে। হয়তো কোনো ধরনের মামলা হতে পারে ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টে, কিন্তু কতটুকু ভায়াবল হবে, যে গ্রাউন্ডসগুলো দিয়েছে এবার, এই গ্রাউন্ডসগুলো যদি সঠিক হয় তাহলে হয়তো ডিস্ট্রিক্ট কোর্ট হলো সার্ভাইভ করবে কিনা মামলাগুলো আমরা বুঝতে পারছি না। এবং ভবিষ্যতে নতুন দেশও অ্যাড হবে কিনা এটা ডিপেন্ড করবে আমেরিকার স্ট্যাটিস্টিক্সের উপরে, তারা এই তথ্যগুলো যাচাই বাছাই করবে। আপনারা অতীতে শুনেছেন যে তারা ভেটিং প্রসেসটা শুরু করেছে, অনেকের ক্রিমিনাল রেকর্ডগুলো আগে ছিল তারা আপডেট করে নাই, অনেকে এমনও হচ্ছে যে দেশে 10 বার গিয়ে আসা যাওয়া করেছে আমেরিকান পাসপোর্ট নিয়ে, কিন্তু এখন দেখা যায় তার যখন অতীতের ফিঙ্গারপ্রিন্টগুলো, সে হয়তো 20 বছর আগে অন্য কোনো নামে এই দেশে ছিল,
তার নাম হতে ছিল মোহাম্মদ রহমান, এখন সে মোহাম্মদ ইসলাম হিসাবে আমেরিকান সিটিজেনশিপ নিয়েছে। অতীতে রহমান হিসাবে তার ডিপোর্টেশন ছিল। তো ওই ডিপোর্টেশনটা আগে কিন্তু ধরা পড়তো না, কারণ ফিঙ্গারপ্রিন্টগুলো আপডেট ছিল না। এখন যেহেতু ফিঙ্গারপ্রিন্টগুলো আপডেট করছে, পেপার থেকে ডিজিটাল নিয়ে যাচ্ছে, তখন দেখা যায় এয়ারপোর্টে যদি সন্দেহ করে সিটিজেনদের সাধারণত এখন রেটিনা দিয়ে তারা আইজের রেটিনা তারা চেক করে, রেটিনার মধ্যে স্ক্যান করলে চলে আসে তার অতীত হিস্ট্রি সব চলে আসে। সো এগুলো দেখার পরে যদি মনে করে যে এই ব্যক্তি রহমান এই মিস্টার ইসলাম আবার বা মিস্টার স্মিথ এই মিস্টার জ্যাকসন, তখন তারা কাকে নেবে আপনারা বলেন, কাকে তারা স্ক্রিনিং করছে, মিস্টার রহমানকে না মিস্টার স্ক্রিনকে? মানুষ তো একজন, কিন্তু নাম তো দুইটা। সো আমরা ডিপোর্টেশন তার সাথে কথা বলছি। You are citizen, but I'm not talking to you. We are talking to somebody who are deported already. So এই বিষয়গুলো আসতেছে, এবং আপনাদের এখন বর্তমান পরিস্থিতিতে সবাইকে আমি এই কথাটা বলি, আইস অনেক সক্রিয়। এখন আপনারা যে যেখানে আসছেন না কেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন, এবং যদি কোনো দৈব দুর্বিপাকে আপনারা যদি কোনো রেডের মধ্যে পড়ে যান, আমরাও পড়তে পারি, রানা ভাইও পড়তে পারেন। আমরা সাধারণত একটা আইডি ক্যারি করি, এই আইডিতে মধ্যে আমাদের যে পাসপোর্ট কার্ড থাকে, গ্রিন কার্ড থাকে, গ্রিন কার্ড ক্যারি করেন, পাসপোর্ট কার্ড ক্যারি করবেন। আপনি যদি জিজ্ঞেস করেন নাম কি, অবশ্যই নাম বলবেন, ডেট অফ বার্থ বলবেন, তারা সার্চ করে পেয়ে যায় আপনি নাগরিক কিনা, বৈধ স্ট্যাটাস আছে কিনা। সাধারণত এইসব ক্ষেত্রে এখনও হচ্ছে না, এখন স্বস্তিতে থাকেন। কিন্তু যদি কোনো সমস্যা থাকে আপনারা অবশ্যই আপনাদের একজন অ্যাটর্নির সাথে কনসাল্ট করবেন। শুধু ফোনে একটা কথা বলবেন না, ভাই একটা কথা বলি একটা উত্তর দেন, এগুলো করবেন না, কারণ এগুলো আপনাদের জীবন মনের সমস্যা। কোনো অ্যাটর্নিকে এরকমভাবে আপনারা, আমি অ্যাটর্নি মঈন চৌধুরী না, আরও অ্যাটর্নিদেরকে আপনি এমনভাবে কথা বলেন তারা বিপদে পড়ে যায়, আপনার উত্তর দিতে গিয়ে দেখা যায় সে একটা আপনার প্রশ্নের ফাঁদে পড়ে গেল। এরকম না করে আপনি সরাসরি যে যার সাথে পছন্দ তার সাথে দেখা করবেন বা কথা বলবেন। অনেক ধন্যবাদ জনাব মঈন চৌধুরী। তো এই যে 39টা দেশের লিস্ট আমাদের হাতে আছে, তো সেখানে দেখা যাচ্ছে কিছু দেশ একদম পুরোপুরি মানে পূর্ণ নিষেধাজ্ঞা, কিছু আংশিক, এটা কেন? পূর্ণ নিষেধাজ্ঞা যেই দেশগুলোর অবস্থা খুবই খারাপ, এগুলো পূর্ণ নিষেধাজ্ঞা, আমেরিকার সাথে কোনো সম্পর্কের মধ্যে তারা পড়ে না। আর আংশিক যেগুলো তারা কেস বাই কেস ভেরিফাই করবে, এটাই তারা বলে দেওয়া হয়েছে। কিছু ওয়েভার এক্সামশনও থাকবে, এক্সামশনগুলো তখন যাচাই করবে, কেস বাই কেস তারা ভেরিফাই করবে। তো এই নিষেধাজ্ঞার ফলে কি ভিসা আবেদনকারীদের মধ্যে বড় ধরনের কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হবে আবেদনকারীরা? অবশ্যই চ্যালেঞ্জের সম্মুখীন হবে। যারা ইজিলি ভিসা পেতে তারা ইজিলি ভিসাটা পাবে না, হয়তো প্রসেসটা একটু সময় লাগবে। এখন আপনি বাংলাদেশ এমবাসিতেও ট্যুরিস্ট ভিসা পেতে গেলে মাঝে মধ্যে সিস্টেমে আসে না, কারণ দেখা যায় স্লট অ্যাভেলেবল নাই। কারণ যেই পরিমাণে ভিসা আবেদন পড়েছে আপনার বিশ্বকাপের জন্য, মনে হয় সবাই আমেরিকা চলে আসবে, বিশ্বকাপ কিন্তু সবাইকে আমেরিকা নিয়ে আসবে না। আসলে এখন যেইভাবে রেস্ট্রিকশন দিয়ে দেবে, আপনার ইন্টারভিউর মধ্যে পরে আমেরিকা ঢোকার সময় কাস্টমসে সিবিপিতে লিখে দেবে যে নো এক্সটেনশন অফ স্ট্যাটাস, NOS, নো এক্সটেনশন অফ স্ট্যাটাস, নো চেঞ্জ অফ স্ট্যাটাস, NCS, এবং নো আরেকটা আছে অ্যাডজাস্টমেন্ট চেঞ্জ, নো এক্সটেনশন অফ স্ট্যাটাস, দ্যাটস ইট, এই এক্সটেনশন AES। সো এগুলো লিখে দেওয়া হয় যে আপনারা যেন আর কিছু ধরনের সুবিধা নিতে না পারেন। হ্যাঁ, তারপরও ব্যতিক্রম আছে। যদি আপনি নেহাতে আপনি কোনো সমস্যার মধ্যে থাকেন, আমাদের সাথে যোগাযোগ করলে হয়তো কথা বলতে পারবো। ডিপেন্ড কেস বাই কেস সিচুয়েশন, সবার সিচুয়েশন একরকম হয় না।